তারা এখনো পোশাক পরতে শেখেনি, যেটা উৎপন্ন করে সেটাই খায়। আশেপাশে কোথাও কোনো বাজার নেই, টাকার কোনো প্রচলন নেই, ওরা চেনে নাকি। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকার টোটো কোম্পানিতে। টোটো কোম্পানি মানে ভ্রমণের গল্প, অ্যাডভেঞ্চারের গল্প, রহস্যের গল্প। সেই রহস্যের গল্প শোনাতে আমাদের সঙ্গে আছেন আজকে ফাতিমা জাহান। ফাতিমা জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ফাতিমা জাহান, আপনারা অনেকেই চেনেন তাকে, যে তিনি সলো ট্রাভেল করেন, অর্থাৎ একা একা ঘুরে বেড়ান। এই সম্প্রতি কয়েক দিন হলো বোধ হয় যে তিনি আফ্রিকার 9টা দেশ ঘুরে এসেছেন। আমরা সেই গল্প শুনবো। ফাতিমা জাহান, আমি আসলে জানতে চাইবো, প্রথম যে বিষয়টা আমার নিজের খুব কৌতূহল আসলে, যে এই যে আফ্রিকা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে আমাদের একটা সেই ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি। আপনি তো এবার বোধহয় দ্বিতীয়বার গেলেন আফ্রিকা অঞ্চলে, দ্বিতীয়বার। এবং 9টা দেশ ঘুরলেন টানা 4 মাস। মানে অন্ধকারাচ্ছন্ন মহাদেশটাকে আপনি কি দেখলেন আসলে? আগের বারে আপনার সাথে আমার যখন আলোচনা হয়েছিল তখনও বলেছিলাম আমি আলো দেখেছি। এবারে আলো দেখেছি, সাথে আফ্রিকার যে বৈচিত্র্যপূর্ণ জগৎ সেটি আমি দেখেছি। এক এক দেশ দেখতে এক এক রকম, এক এক দেশের প্রাণী জগৎ আলাদা, এক এক দেশের জিওগ্রাফি আলাদা, কালচার আলাদা, এক এক দেশের মানুষের সেন্টিমেন্ট আলাদা, অবশ্যই ওদের আর্ট আলাদা। তো সে একটা বিচিত্র আফ্রিকা বলতে আমরা মনে করি এশিয়া একটা, আমরা কেউ কেউ একটা ছকে ফেলে দেয়, আফ্রিকাকেও একটা ছকে ফেলে দেয়, কারণ আমরা বাইরে থেকে বুঝতে পারি না যে আফ্রিকার দেশটা কেমন। এক এক দেশের এক এক বৈচিত্র্য, সেটা আসলে না গেলে বোঝা যাবে না। সেরকমই আমি দেখেছি, যে বৈচিত্র্য দেখেছি, দেশের বৈচিত্র্য বা যে কালচারের বৈচিত্র্য, মানুষের মানসিকতার বৈচিত্র্য। এই 4 মাসে আপনি 9টা দেশ ঘুরলেন। এই 9টা দেশ কোনটা কোনটা? শুরু করেছিলেন কোথা আমি থেকে? শুরু করেছিলাম মরিশাস দিয়ে। মরিশাস। মরিশাস থেকে গিয়েছি মরক্কো, মরক্কো থেকে ইথিওপিয়া, ইথিওপিয়া থেকে জাম্বিয়া, জাম্বিয়া টু বোতসোয়ানা, নামিবিয়া, জিম্বাবুয়ে, মোজাম্বিক, মালাবি। আমি আবার জাম্বিয়ায় ব্যাক করেছি, ব্যাক করে আবার ফিরে এসেছি। মানে বিশাল একটা ভ্রমণ আসলে। আমার জীবনের সবচেয়ে দীর্ঘ ভ্রমণ ছিল এটি। দীর্ঘ ভ্রমণ, এবং খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে মরিশাস আফ্রিকা মহাদেশের একটা দেশ হলেও সেটা আসলে ঠিক আফ্রিকা নয় বলে আমরা জানি যতটুকু। সেখানের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত মানুষদের একটা হ্যাঁ, প্রাধান্য অনেক আছে। ভারতীয় বংশোদ্ভূত মানুষ ওখানে গিয়ে সেটেল করেছেন। ওখানে বেসিক্যালি আসলে মরিশাস বলে যে দ্বীপপুঞ্জ তো ছিল, সেখানে আখ চাষের জন্য ব্রিটিশ সরকার সেই সময়ে কিছু ভারতীয়কে ওখানে নিয়োগ দিয়েছিলেন আখ চাষ দেখাশোনা করার জন্য, এবং কিছু দাস ছিল, আফ্রিকান দাসদেরকে ওখানে গিয়ে নিয়ে যাওয়া হয়েছিল চাষবাস করানোর কাজে। তো ভারতীয়দেরকে যখন নিয়ে যাওয়া হলো, তারা ওই ওই সময় থেকে বংশ পরম্পরায় রয়ে গিয়েছে। শুধু মরিশাসই নয়, আমি আফ্রিকার মোটামুটি সব দেশে আমি দেখেছি যে ভারতীয়রাও যে 200 বছর আগে চলে গিয়েছে এবং ওখানেই বংশ পরম্পরায় রয়ে গিয়েছে। সেটা কেনিয়াও আছে, তানজানিয়া আছে, ইউগান্ডা, রোয়ান্ডা, বা এদিকের সাউদার্ন আফ্রিকার অনেকগুলো দেশেই আছে, বতসোয়ানা, জাম্বিয়া, ইথিওপিয়া আছে। কিন্তু সম্প্রতি ইথিওপিয়ার যেই রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য কমে গিয়েছে, কিন্তু ভারতীয়রা ওখানে বহু বছর, শত শত বছর ধরে আছে। মানে কোনো সমস্যা কি আছে আপনি দেখেছেন? মানে এই যে ভারতীয়রা ওখানে আছে, ওখানকার স্থানীয় মানুষের সঙ্গে তাদের কোনো সমস্যা? আমি কোনো সমস্যা দেখিনি, কারণ আফ্রিকার যে ব্যবসা বাণিজ্য সেটি মূলত চালাচ্ছে ভারতীয়রা এবং সাউথ আফ্রিকানরা। তারাই ধনী শ্রেণী ওখানে। আর যেহেতু তাদের তাদের আফ্রিকায় থেকে আফ্রিকানদের সাথেই কাজ করতে হচ্ছে। আফ্রিকানরা বেসিক্যালি আমি যেটা দেখেছি যে শান্তিপ্রিয় জাতি। আমরা আচ্ছা। দূর থেকে মনে হয় যে খুব হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা, খুব মানে রে রে করে তেড়ে আসা তেড়ে বা আসছে, হ্যাঁ। ভয়াবহ ওয়াইল্ড ব্যাপার আছে ওয়াইল্ড, একটা। হ্যাঁ, সেরকম কিছু আমি দেখিনি। তারা ভীষণ শান্তশিষ্ট, শান্তিপ্রিয়। মানে ওদের রাস্তাঘাট এবং মানুষের কথা বলার আওয়াজ শুনলেই বোঝা যায় ওরা কেউই উচ্চস্বরে কথা বলে না, যে জিনিসটা একেবারেই সাউথ এশিয়ায় এক্সপেক্ট করা অনুপস্থিত। যায় না, অনুপস্থিত। এবং রাস্তায় গাড়িতে কোনো হর্ন বাজাচ্ছে না কেউ। মানে আমি মাঝে মাঝে অধৈর্য হয়ে যাচ্ছি যে সামনের গাড়িটা এগোচ্ছে না, ও টার্ন নিচ্ছে। আর আমরা যখন ড্রাইভিং শিখেছি আমাদেরকে বলা হয়েছে যে টার্ন নিলে একটা হর্ন দেবে, আর ও টার্ন নিচ্ছে, হর্ন দিচ্ছে না। আমি আতঙ্কিত হয়ে যাচ্ছি, এই তোমার উল্টো দিক থেকে গাড়ি আসবে। কিন্তু ও খুব নির্বিকারভাবে বলছে না, কি কোনো সমস্যা নেই, আমরা এখানে হর্ন দিই না। গোটা আফ্রিকায় আমি কোথাও দেখি না কেউ রাস্তায় হর্ন বাজাচ্ছে। একেবারে মানে পিন পতন যেই নীরবতা, সেরকম নীরবতা থাকে রাস্তাতেও। মানে আমরা আসলে আফ্রিকাকে অনেক বেশি চিনি সাউথ আফ্রিকার কারণে, বিশেষ করে সাউথ আফ্রিকার ক্রিকেট টিম, নেলসন ম্যান্ডেলা, এই সব বহু কারণে আমরা আসলে সাউথ আফ্রিকাকে চিনি। আফ্রিকার
মানে আফ্রিকা মহাদেশের দেশ হিসেবে আমরা বেসিক্যালি সাউথ আফ্রিকা গিয়েছি, কিন্তু এর বাইরেও আপনার কথা শুনে এবং আমরা যদি আসলে একটু খোঁজ খবর করি তাহলে আফ্রিকা একটা বিশাল মহাদেশ, অনেকগুলো দেশ আছে সেখানে, এবং তার এই ভ্রমণে আপনি গিয়েছিলেন 9টা দেশে সেই আফ্রিকা মহাদেশের, এবং এর আগে আপনি গিয়েছিলেন বোধহয় আরও কয়েকটা আরো দেশে, 5টা দেশে 5টা দেশে, মানে প্রায় 14টা দেশ, মানে অলমোস্ট পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে ফেলেছেন না, পুরো নয়। আমি এই অলমোস্ট। ওয়েস্টের দেশগুলোতে যাইনি, সেন্ট্রাল আফ্রিকায় যাইনি। বাকি থাকলো কোনটা কোনটা? অনেকগুলো দেশ বাকি আছে, ছোট ছোট অনেক দেশ আছে, বড় দেশের মধ্যে আছে কঙ্গো, সুদান, নাইজেরিয়া, এই পাশে অনেকগুলো দেশ আছে, মরিতানিয়া, মালি, অনেক দেশ আছে। মানে নিশ্চিতভাবে সেগুলো তো আপনার প্ল্যান আছে হ্যাঁ, পরবর্তীতে? নিশ্চয়ই আছে, কারণ আফ্রিকা আমার ভীষণ আগ্রহের জায়গা। যতবারই যাচ্ছি তত আগ্রহ বাড়ছে। কারণটা কি? অবশ্যই বৈচিত্র্যের জন্য, এবং বাইরের জগৎ আফ্রিকা সম্পর্কে কিছু জানে না, সেই জন্য মানে যেই জায়গাটায় দুর্গম বা যে জায়গাটায় অজানা, সেই বিষয়ে আমার আগ্রহ বেশি। ইউরোপ, আমেরিকায় সবাই যায়, সবাই জানে, কিন্তু আফ্রিকায় কেউ যায় না, কেউ জানে না। এই যে অজানা জগৎ, সেটাকে জয় করার যেই থ্রিল, সেটা আমি সবসময় খুব ভীষণ মানে থ্রিল থাকি যে ওই জায়গায় একটা অজানা জগতে যাচ্ছি, এবং কিছু কিছু জায়গা তো ভীষণ রিস্কি, সেসব জায়গায় যেতে আমি ভীষণ মানে আগ্রহী থাকি। মানে আপনার ফেসবুক তো আমি ফলো করি আসলে, এবার দেখলাম যে আপনি, এটা সম্ভবত ইথিওপিয়ায়, যে বোধহয় ওদের আভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে এখন অনেক বছর ধরেই অনেক চলছে। বছর ধরেই। এবার তাহলে আপনি একটু বলুন বিষয়টা কি আসলে। ইথিওপিয়ায় বহু বছর ধরে অনেকগুলো বিদ্রোহী দল আছে, যারা সরকার বদল চাইছে, যে সরকার অনেক বছর ধরেই সরকার ছিল, এর আগের সরকার ছিল 27 বছর। এখন বর্তমানে যে সরকার আছে তাদের নিয়ে তারা কেউই সন্তুষ্ট নয়। তো তারা চাইছে এই সরকার বদল হোক, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, ইলেকশনে জনগণের নির্বাচিত সরকার আসুক। কিন্তু এটা যারা সরকারে আছে তারা হতে দিচ্ছে না। তো এটা বহু বছর ধরে, আপনি তিগ্রাই ওয়ারের কথা শুনেছেন কিনা? তিগ্রাই ওয়ার ভীষণ ফেমাস, মানে পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল। সেই সময়ের থেকেই উত্তরাঞ্চলে, ইথিওপিয়ার উত্তরাঞ্চলে অনেক ছোট ছোট বিচ্ছিন্নতাবাদী দল বা বিদ্রোহী দল গড়ে উঠেছে। তারা চায় একটা ফেয়ার সরকার, মানে পক্ষপাতহীন সরকার। সেই আন্দোলন তারা বহু বছর ধরে করছে। তাদের কাছে অস্ত্র আছে, তারা বিভিন্ন জায়গায় আর্মি বসিয়েছে সরকার, সেই আর্মির সাথে তারা যুদ্ধ করে আর্মির আর্মসটা কেড়ে নেয়, এবং আর্মিকে সেই এলাকায় ঢুকতেই দেয় না, মানে আর্মি পর্যন্ত ভয় পায় ওদের ওই এলাকায় ঢুকতে। কিন্তু আমি একটা অনেক পুরনো চার্চ দেখতে গিয়েছিলাম নর্থ ইথিওপিয়ার একটু ভেতরের দিকে, যেখানে টুরিস্ট ঢোকা নিষেধ, কিন্তু আমি পারমিশন ছিল, আর স্থানীয় লোকজন নিয়ে আমার যেতে হয়েছিল। তো পথে ওদের সাথে আমার দেখা হলো, কথা হলো। আমি যেটা দেখলাম যে জনগণ ওদের বন্ধু, জনগণ চায় এই বিচ্ছিন্নতাবাদী দল থাকুক, তাদের নেতারা জিতুক, বা ওই জায়গাটায় তারাই বসবাস করুক, কারণ তারা শান্তিতে আছে, বিচ্ছিন্নতাবাদী দলের সাথে ওরা শান্তিতে আছে। আর জনগণও ওদেরকে সহায়তা করছে খাবার দিয়ে, বা যেহেতু অত্যন্ত দরিদ্র একটা দেশ, অন্য কিছু দিয়ে হয়তো বা সহায়তা করতে পারে না, সর্বোচ্চ যে যতখানি পারে। তো জনগণের সহায়তা, এবং আমি দেখলাম যে তারা আসলে আমাদের মতোই মানুষ। তারা যে খুব ভায়োলেন্ট, বা আমাদেরকে যেটা ভয় দেখানো হয়েছিল ইথিওপিয়া যাওয়ার পরপরই, যে ট্যুরিস্টদেরকে ওরা কিডন্যাপ করে র্যানসাম আদায় করে বা দাবি করে, তো আমি দেখলাম ওরা তো ভীষণ বন্ধুর মতোই বন্ধুত্বপূর্ণ আচরণ করলো আমার সাথে। আমি ছবি তুলতে চাইলাম, ওদের রাইফেলটা আমার কাঁধে দিয়ে বললো, তুমি রাইফেল নিয়ে ছবি তুলো। ভেরি কিউট। হ্যাঁ, আমার কাছে ব্যাপারটা খুব কিউট মনে হচ্ছে। আমি চাইছিলাম না, তো দাঁড়িয়ে আমার পাশে দাঁড়িয়ে হঠাৎ করে আমার গলায় রাইফেলটা ঝুলিয়ে দিল, বললো এখন তুলো ছবি, এখন আরো ভালো আসবে ছবি। দারুণ। তার মানে হচ্ছে যে দারিদ্র তো আছেই, সেটা হয়তো এশিয়ার চেয়ে খানিক বেশি আছে আফ্রিকায়। হ্যাঁ, বেশি আছে। সেটা পৃথিবীর বিভিন্ন দেশেই আছে, কিন্তু দারিদ্র মানে জয় করারও চেষ্টা করছেন তারা নিজেদের মতো করে। জয় করার চেষ্টায় আসলে সরকার সহায়তা করছে না। তারা যতখানি পারছে তারা চেষ্টা করছে শুধু বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য যতখানি প্রয়োজন ওরা ততখানি পারছে। আর ওদের যে আচরণ আমি দেখলাম, যে বিধ্বংসী আচরণ নয়, যে সরকার পারছে না দিতে, যেমন যেটা আমি জাম্বিয়ায় দেখেছি, যে বিদ্যুৎ সংকট, 2 দিন 3 দিন ধরে কারেন্ট নেই, মানুষজন হামলে পড়ছে না সরকারের কোনো দপ্তরে। যারা অ্যাফোর্ড করতে পারছে তারা জেনারেটর বা অন্যভাবে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বেশিরভাগই আপামর জনসাধারণ পারছে না। তো
তারা এরকম করে সরকারকে ডিস্টার্ব করছে না, তারা বোঝার চেষ্টা করে যে আচ্ছা আমার সরকার তো পাচ্ছে না, তো আমি একটু ধৈর্য ধরি, সরকার যদি পারে তবে অবশ্যই সেটার ব্যবস্থা করবে। কিন্তু আবার মোজাম্বিকে যেটা দেখলাম যে ওদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, 50 বছর ধরে একই সরকার, আচ্ছা। তো ওরা এখন সরকারের উচ্ছেদ চাইছে, কিন্তু সেটাও যে খুব বিধ্বংসীভাবে তা নয়, মাঝে মাঝে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে, সেইভাবে তারা আর কি প্রতিবাদটা চালিয়ে যাচ্ছে সরকার পতনের। আর ইথিওপিয়া যেটা দেখলাম যে ওই ছোট ছোট বিদ্রোহী দল, ওরা চাচ্ছে যেভাবে পারছে সেভাবে প্রতিবাদ করে বা প্রতিরোধ করে সরকার উচ্ছেদ বা উৎখাতের চেষ্টা করছে। কিন্তু ওরা যে মানে দারিদ্র সরকার সরকার যে পদক্ষেপ আসলে নিচ্ছে না, এটা ওরা আসলে কি ব্যাপারটা মেনে নিয়েছে যে এটাই আমাদের ভাগ্য, এটাই আমাদের ডেস্টিনি, এভাবেই আমাদের চলতে হবে। কেউ কেউ মাঝে মাঝে বিদ্রোহ করে বসে, কিন্তু খুব খুব ছোট পরিসরে, এরকম মানে বিশাল পরিসরে নয়। এই যে বৈচিত্র্য আপনি বলছেন যে আফ্রিকা মহাদেশ কিন্তু অনেকগুলো দেশ আছে সেখানে, এবং যে 9টা দেশের কথা আপনি বললেন, এবং সবগুলোর আলাদা ভাষা, আলাদা কালচার, আলাদা মিউজিক, আলাদা আর্ট, আলাদা ফুড, সেটা কেমন দেখলেন আপনি? আপনি যদি বলেন আর কি সেটা। অবশ্যই এক এক দেশের এক এক ধরনের আর্ট, মিউজিক, কালচার, কুজিন সবই আলাদা। তো আর পাশাপাশি দেশগুলোর খাবার, কালচার, আর্ট কিছুটা তো মিল আছেই। যেমন নর্থের দেশ ইথিওপিয়া, ওদের কালচারের সাথে অবশ্যই সাউথের দিকের দেশ যেগুলো জাম্বিয়া, জিম্বাবুয়ে, এগুলোর কোনো মিল নেই। আর ইথিওপিয়ায় সাধারণত মানুষ সোরগাম বলে এক ধরনের শস্য থেকে পরেজের মতো করে খায়। তারপরে ওরা সেটা খেতে পারে দিনে একবেলা, কারণ ওদের সামর্থ্য নেই, একবেলার বেশি খাওয়ার সামর্থ্য তাদের নেই। আমি একটা সিমিলারিটি দেখেছি নর্থ আর সাউথে, যে একবেলার বেশি খাবার সামর্থ্য কারোর নেই। হ্যাঁ। আর সাউথের দিকে ওদের মেইন খাবার হচ্ছে গিয়ে ভুট্টার গুঁড়ো সেদ্ধ করে ওরা এক ধরনের মন্ড তৈরি করে, সেটাই ওদের প্রধান খাবার। এটার সাথে সবজি বা অন্য কিছু দিয়ে খায়। ইথিওপিয়ার না, সাউথে বলছি আমি। এটা হচ্ছে গিয়ে জাম্বিয়া, জিম্বাবুয়ে, তানজানিয়ার কিছু অংশ, কেনিয়ার কিছু অংশ, অবশ্যই ইউগান্ডার তো জাতীয় খাদ্যই সেই ভুট্টার গুঁড়ো থেকে মন্ড করে সেই যে খাবারটা, সেটা। কালচারালিও সাউদার্ন আফ্রিকা মোটামুটি সিমিলার কালচার, একই। বা শিল্প যেগুলো, যে ওদের কাঠের খোদাই বা পেইন্টিং বা স্কাল্পচার, এগুলো প্রায় কাছাকাছি, যেহেতু ওরা একই বর্ডার শেয়ার করে। আর নর্দার্ন দিকে আসলে কি বৈচিত্র্য, যেমন মরক্কো হচ্ছে নর্দার্ন আফ্রিকার একটা দেশ, আর ইথিওপিয়াও ওই সাইডেরই দেশ, কিন্তু ইথিওপিয়ার কালচার সম্পূর্ণ আলাদা মরক্কো থেকে। মরক্কো নিজেদের আর্ট অ্যান্ড কালচারে এত এত সমৃদ্ধ, আর ওরা এত সুন্দরভাবে এগুলো প্রিজার্ভ করে রাখতে পেরেছে। ইথিওপিয়ার কালচার বলতে যেটা বোঝায়, সেটা ওদের কাপড়, ওদের খুব ভালো তাঁতে কাপড় তৈরি হতো এক সময়, কিন্তু এখন ওরা সেটা অ্যাফোর্ড করতে পারে না দামের জন্য, সবাই ওটা পরতেও পারে না। আর ওদের কাঠের শিল্প আছে, কাঠ খোদাই করা শিল্প। আর ইথিওপিয়া বিখ্যাতই হচ্ছে ওদের চার্চগুলোর জন্য। কিন্তু শিল্প বলতে আমি যেটা নিজের চোখে দেখলাম, সেটা ইথিওপিয়ায় ধ্বংস হয়ে গিয়েছে দারিদ্র্যের কারণে। কারণ শিল্প করতে গেলেও সেটার জন্য পেটে দানা পানি থাকতে হয়, অর্থের যোগান থাকতে হয়, এবং অবশ্যই সেটাই দুঃখজনক বিষয়। অথচ আমাদের প্রাচীন মনুষ্য সভ্যতার বহু কিছু আমরা ইথিওপিয়াতে জানি। আদিস আবাবায় আমি যে ইয়েতে গেলাম, মিউজিয়ামে, ন্যাশনাল মিউজিয়াম অফ ইথিওপিয়া, ওখানে প্রায় 4.5 মিলিয়ন বছরের পুরনো একটা কঙ্কাল দেখেছি। সেটাই এখন অবধি সবচেয়ে পুরনো কঙ্কাল। ভীষণ প্রাচীন সভ্যতা। আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করেন, তখন থেকেই ইথিওপিয়ায় একদল মানুষ এসে ইসলাম প্রচার শুরু করেন। আমি হারার বলে একটা শহরে গিয়েছিলাম, সেটাকে বলা হয় ইথিওপিয়ার মক্কা, বা আফ্রিকার মক্কা বলা হয়, কারণ ইসলাম প্রচার ওখান থেকে শুরু হয়। এবং একই সময় যখন আমাদের মহানবী ইসলাম প্রচার শুরু করেছিলেন, একই সময় তার কিছু সাহাবী এখানে পৌঁছে গিয়েছিল ইথিওপিয়ায়, এই হারার শহরে তারা ইসলাম প্রচার শুরু করে। এবং খ্রিস্টান প্রচারও ওই প্রথম দিকে এই আফ্রিকায় ইথিওপিয়া থেকেই শুরু হয়। ইথিওপিয়ায় যে লালিবেলা শহর আছে, আকসুম শহর আছে, আমি শহরগুলোতে গিয়েছি, সেখানেই তারা ক্রিশ্চিয়ানিটিও প্রচার শুরু করে প্রথম। সো ধর্মের ব্যাপারে বা
আদিম সভ্যতা, মানব সভ্যতা সবই ইথিওপিয়া হচ্ছে একটা কালচারালি বা হিস্টোরিক্যালি হাব ছিল রিচ। আসলে। হ্যাঁ, কিন্তু এখন তাদের রাজনৈতিক পরিস্থিতির কারণে সেটা অনেকখানি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য, বিষয় এটা আমাদের আসলে। দুর্ভাগ্য। অনেক দেশের জন্যই দুর্ভাগ্যজনক, আমরা চাই না এরকম হোক। আপনি বলছিলেন যে ইয়ার আফ্রিকার মক্কা, এই বিষয়ে একটু ডিটেইল যদি বলেন আপনি। আফ্রিকার মক্কা বলা হয় হারার শহরকে। হারার শহরের কাছে একসময় সমুদ্র বন্দর ছিল এরিথ্রিয়ার দিকে। আর ওখানে প্রথমেই মহানবীর সাহাবীরা এসেছিলেন ওই সমুদ্র পথেই ইথিওপিয়ায় ধর্মপ্রচারের জন্য, অবশ্যই আফ্রিকায়, কারণ আফ্রিকা সবচেয়ে কাছে এশিয়ার থেকে। ওদের ওদের ওই সমুদ্র থেকে সৌদি, আপনি যখন ম্যাপটা দেখবেন কাছাকাছি, হ্যাঁ। সৌদি আরব থেকে ওই এলাকাটাই সবচেয়ে কাছাকাছি। তো ওনারা এসেছিলেন অবশ্যই বাণিজ্য করতে এবং ধর্মপ্রচার করতে। তো ওনাদের ওনাদের জায়গায় ছিল আস্তানা যেটাকে বলা হয়, সেটা ছিল হারার শহরে। ওনারা ওখানেই থেকে গিয়েছিলেন, ওখানেই বসবাস করেছিলেন জেনারেশন আফটার জেনারেশন। তো ওখানে খুব সুন্দর একটা শহর তৈরি হয়েছে হারার, এবং খুবই পরিচ্ছন্ন। ওই শহরটায় গেলে মনে হবে না যে এটা সেই দারিদ্র পীড়িত হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইথিওপিয়া। এমনকি আদ্দিস আবাবা দেখলেও বোঝা যাবে না যে ইথিওপিয়া কতখানি দারিদ্র পীড়িত। আদ্দিস আবাবা ভীষণ আধুনিক শহর, হাই রাইজিং বিল্ডিং। আমার আদ্দিস আবাবা যতবারই আমি গেছি ততবারই আমার মনে হয়েছে এ দেখছি বাতির নিচে অন্ধকার। আদ্দিস আবাবা তো প্রাচীন যে রুট, তার খুব গুরুত্বপূর্ণ বন্দর আসলে আদ্দিস আবাবা। এই হারার এবং আদ্দিস আবাবা কি কাছাকাছি শহর? না, বেশ দূরে, 5-6 কিলোমিটারের বেশি দূরে হারার শহর। দুটো দুই প্রান্তে। হ্যাঁ, হারার হচ্ছে ইস্ট সাইডে ওকে। আর আদ্দিস আবাবা অলমোস্ট সেন্ট্রালে। এখন হারারের কি অবস্থা? আমি হারার কি মানে পুরো ইথিওপিয়া নিশ্চিতভাবে ইসলামিক রাষ্ট্র নয়? না, ইথিওপিয়ার অলমোস্ট 63% খ্রিস্টান আর বাকিরা মুসলমান। 2% খুব সম্ভবত আদিবাসী ধর্ম আছে। ওকে। তো তো এই অংশটার জন্য আসলে হারার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ শহর। হ্যাঁ, অবশ্যই হারার গুরুত্বপূর্ণ শহর। আফার রিজিয়ন বলে ওদের একটা রিজিয়ন আছে। তো সেই রিজিয়নটা গুরুত্বপূর্ণ এই জন্য যে ওখানে মুসলমানদের সংখ্যা বেশি, জনসংখ্যায় ওরা বেশি, পুরো আফার রিজিয়নটা। তো হারার আফার পাশাপাশি আমি আফার রিজিয়নেও গিয়েছিলাম, ওদের ওই যে ওদের যেই ভলকানোগুলো আছে ওগুলো দেখতে, এবং অ্যাসিড লেক আছে সেগুলো দেখতে। তো আফার রিজিয়নে আমি দেখলাম যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ওখানে। আমি যদি ওই অর্থে বলি আর কি, যে সবচেয়ে আপনার এই ট্যুরের সবচেয়ে এক্সাইটিং মোমেন্ট কোন দেশে আপনি কাটিয়েছেন? অবশ্যই ইথিওপিয়া। আচ্ছা। কারণ ইথিওপিয়া এত বৈচিত্র্যময়। প্রথমে আমি গেলাম নর্থে লালিবেলা দেখতে, বড় বিশাল বিশাল সেই এক প্রস্তর পাথর কেটে, মানে বড় একটা পাহাড়ের পাথর কেটে সেই মনোলিথিক চার্চ তৈরি করেছে তারা। সে বিশাল এক বিস্ময়। সেগুলো দেখে আমি খুব এক্সাইটেড হয়েছি। আর আর তারপরে সেই সবুজ, ভীষণ তাদের ল্যান্ডস্কেপ ভীষণ সুন্দর, পাহাড় এবং সবুজ। সেখান থেকে আমি চলে গেছি সাউথে পেয়েছি আদিবাসীদের, যারা এখনো সেই আদিম আদিম যুগেই বসবাস করছে। তাদের আশেপাশে 500 কিলোমিটারে কোনো কোথাও কোনো স্কুল বা হসপিটাল নেই। তারা এখনো পোশাক পরতে শেখেনি। আচ্ছা। তারা সেটাই, যেটা উৎপন্ন করে সেটাই খায়। আশেপাশে কোথাও কোনো বাজার নেই, টাকার কোনো প্রচলন নেই। ওরা চেনে নাকি সেই জিনিসটা? হ্যাঁ, টাকাই চেনে না ওরা। ওকে। হ্যাঁ, আর মানে বাজারও নেই, ও যে গায়ে সাবান দেবে সেই জিনিসটাও ওরা চেনে না। মানে একদম আদিম জীবনযাপন। মানে আজকে থেকে 1000 বছর বা 2000 বছর আগে ওরা যেরকম জীবনযাপন করতো এখনো সেরকমই রয়ে গেছে। আর সাউথেরও ল্যান্ডস্কেপ অসাধারণ, পুরো সবুজ গ্রিন এবং পাহাড়, সুন্দর সুন্দর লেক আছে, নদী আছে। মানে ওদের প্রাকৃতিক বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ 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 মনোমুগ্ধকর। সেখান থেকে আমি চলে গেছি ইস্ট সাইডে শুধু মরুভূমি, আফার মরুভূমি যেটাকে বলে, ধুধু মরুভূমি। আর তার মধ্যে সবচেয়ে এক্সাইটিং যেই ব্যাপারটা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি ভলক্যানো দেখেছি, জীবন্ত ভলক্যানো। হ্যাঁ, পৃথিবীর কোথাও জীবন্ত ভলক্যানোর এত কাছে যেতে দেওয়া হয় না। তো এখানে ব্যাপারটা হচ্ছে ওই রিজিয়নে সরকার যায়ই না। মানে এতই মরুভূমি যে সরকারের কোনো মাথা ব্যথা নেই ওই জায়গাটা কিন্তু নিয়ে। কিছু লোক আছে এখন। হ্যাঁ, ওখানে অল্প কিছু মানুষ বসবাস করে। তো তাদের সহায়তায় ট্যুরিস্টদেরকে নিয়ে এই ট্যুর গাইডরা যায়। আর আমি একটা গ্রুপের সাথে গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের থাকতে হয়েছে ওই খোলা মাঠেই,
কোনো তাঁবু টাবু ছাড়াই। আচ্ছা। আর ভলকানো দেখেছি। তারপরে সবচেয়ে সবচেয়ে আমার কাছে সবচেয়ে এক্সাইটিং যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে আমি একটা অ্যাসিড লেক দেখেছি। অসামান্য সুন্দর, মানে এটা আমি বলবো অপার্থিব। সেই অ্যাসিড টকবক করে ফুটছে, ন্যাচারালি ফুটছে, এটা ন্যাচারালি, এবং বিশাল একটা এলাকা জুড়ে শুধু অ্যাসিড লেক। আচ্ছা। আর সেই সেই রঙের তার যে বৈচিত্র্য, সবুজ, কমলা এবং লালচে যে একটা রং, চারিদিক মনে হচ্ছে যেদিকেই তাকাচ্ছি শুধু এই রংটাই, মানে সে পৃথিবীর বাইরের একটা জগৎ। আচ্ছা, লালিবেলার গল্প আমরা অনেক শুনেছি আর কি। লালিবেলার গল্প কিছুদিন আগে আমরা একটা নিউজ করেছিলাম, লালিবেলা নিয়ে একটা ফিচার করেছিলাম। তো যেটা বলছিলেন যে লালিবেলা হচ্ছে একটা প্রাচীন চার্চ, অনেকগুলো প্রাচীন অনেকগুলো চার্চ। প্রাচীন চার্চ। ওখানে রাজা লালিবেলা যখন ক্ষমতায় যান, আজ থেকে 900 বছর 900 আগে, বছর আগে, right. তখন রাজা লালিবেলা অনেকগুলো চার্চ নির্মাণ করেছিলেন, এবং সেই চার্চগুলোর বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে সেগুলো সব মনোলিথিক চার্চ। একটা মাত্র পাহাড় কেটে আস্ত একটা পাথর পাথর থেকে কেটে, আস্ত একটা চার্চ তৈরি করা। হ্যাঁ, হয়েছে, এবং ওখানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করা। ঘোষণা করেছে 11টা পাশাপাশি চার্চে, একটা বড় জায়গা মতো আছে প্রাঙ্গণ, সেখানে পাশাপাশি 11টা চার্চ আছে। আরও অনেক ছোট বড় চার্চ আছে পুরো লালিবেলা জুড়ে। আমি গিয়েছিলাম প্রায় 500 কিলোমিটার দূরে আরেকটা চার্চে, সেটাও পুরনো চার্চ। 50-60 কিলোমিটারের মাঝে অনেক গুহার চার্চ আছে। গুহার ভেতরে আমরা আগে জানতাম যে বুদ্ধিস্ট মনাস্টারি হয় বা হিন্দুদের টেম্পল হয়, কিন্তু চার্চ, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। এবং সেখানে সেই আজকে থেকে ধরুন 1500 বছর আগের পেইন্টিংস আছে চার্চের ভেতরে। বাহ। সে বিশাল বিশাল এক্সাইটিং একটা ব্যাপার ছিল। ওখানে সাধারণত টুরিস্টরা যায় না, কিন্তু অনেক ঝুঁকি নিয়ে যেতে হয়। ইথিওপিয়া আপনাকে বেশ মুগ্ধ করেছে বোঝা যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই মুগ্ধ করেছে। আফ্রিকায় যত দেশে আমি দেখেছি, এত বৈচিত্র্য অন্য কোনো দেশে দেখিনি একসঙ্গে। একসাথে। কতদিন ছিলেন আপনি ইথিওপিয়া? ইথিওপিয়া 1 মাস ছিলাম। 1 মাস, মানে 4 মাসের মধ্যে 1 মাসে আপনি ইথিওপিয়া 1 মাস কাটিয়েছেন? ইথিওপিয়া ছিলাম, 1 মাস Okay. ছিলাম মরক্কোতে, আর বাকি 2 মাস সাউথার্ন আফ্রিকায়। জিম্বাবুয়ের কি অবস্থা দেখলেন? আমরা ক্রিকেটের জন্য জিম্বাবুয়েকে খুব চিনতাম এক সময়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের যে জনসাধারণ, তারা ক্রিকেট খেলা দেখে না।